৭১ স্বাধীনতার এবং ২৪ সার্বভৌমত্বের লড়াই। মন্তব্য তারেক রহমানের। গণতান্ত্রিক যাত্রা ব্যর্থ হলে জাতি ক্ষমা করবে না। ১৯৭১ সাল ছিল স্বাধীনতা অর্জনের, ২০২৪ সালের আন্দোলন ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার। পোস্টাল ব্যালটে পক্ষপাতের অভিযোগ সহ ৩ দাবিতে ইসি ঘেরাও ছাত্র দলের। চলছে শেষ দিনের আপিল শুনানি। জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাই কমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক। শেখ হাসিনার প্লট জালিয়াতির মামলার রায় ২ ফেব্রুয়ারি। জুলাই হত্যার অভিযোগে নানক তাপসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আছে আমি জান্নাতুল সাদিয়া। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ৭১ স্বাধীনতার এবং ২৪-এর গণ অভ্যুত্থান ছিল সার্বভৌমত্বের লড়াই। জুলাই আন্দোলনের গুরুত্ব তুলে ধরে এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জুলাই শহীদ পরিবার ও আহতদের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন তারেক রহমান। তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও সভায় অংশ নেন। বিএনপি চেয়ারম্যান বলেন, গণতান্ত্রিক যাত্রা ব্যর্থ হলে জাতি ক্ষমা করবে না। ১৯৭১ সাল ছিল স্বাধীনতা অর্জনের, ২০২৪ সালের আন্দোলন ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার। সুতরাং ২০২৪ সালকে যদি সুসংহত করতে হয়, তাহলে দেশের সকল নারী পুরুষ তথা প্রতিটি নাগরিকের রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা অবশ্যই প্রয়োজন। এবার জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম ২৫ বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। পোস্টাল ব্যালটে নির্বাচন কমিশনের পক্ষপাত দুষ্ট আচরণ ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত সহ ৩ অভিযোগে ইসি কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে ছাত্রদল। পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই ইসি ভবনের সামনে জড়ো হতে থাকেন ছাত্রদল নেতাকর্মীরা। জাতীয় নির্বাচনেও বড় ধরনের কারচুপির নীল নকশা হচ্ছে বলে অভিযোগ ছাত্র সংগঠনটির। এদিকে এর মাঝেই ইসি ভবনে চলছে সংসদ নির্বাচনের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানি। শেষ দিনে ৬১১ থেকে ৬৪৫ নম্বর আপিল সহ অপেক্ষমান আবেদনগুলোর নিষ্পত্তি হচ্ছে। একটি বিশেষ ছাত্র সংগঠনের যাদের বিরুদ্ধে অতীতেও এই ধরনের অভিযোগ ছিল, তারা প্রতিনিয়ত সচিবালয়ের কাছ থেকে, তাদের প্রতিনিয়ত নির্বাচন এই কমিশনের কাছ থেকে, তাদের শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে, সকল জায়গায় কি কাজ তাদের, আমরা এগুলো জানতে চাই। নির্বাচন কমিশন অত্যন্ত পক্ষপাতপুষ্ট এবং প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করেছে পোস্টাল ব্যালট নিয়ে, যা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে নির্বাচন কমিশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা শুরুতেই চলে যাব সহকর্মী নাইম আল জিকোর কাছে। জিকো, ছাত্রদলের অবস্থান কর্মসূচির সম্পর্কে সবশেষ কি তথ্য আছে জানাবেন? ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে আসলে নির্বাচন কমিশনের সামনে ৩ দফা দাবিতে কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দলের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলছে। দেখছেন যে এরই মধ্যে কিন্তু নির্বাচন কমিশনের ঠিক সামনেই ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং তাদের যেই ৩ দফা দাবি সেটি কিন্তু তারা জানিয়ে যাচ্ছেন এবং বলছেন যে আজ সন্ধ্যা পর্যন্ত চলবে তাদের এই অবস্থান কর্মসূচি এবং কোনো ধরনের যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কিন্তু এরই মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কঠোর অবস্থান নিয়েছে। নির্বাচন কমিশনের চতুর্দিকে
ব্যারিকেড দেয়া হয়েছে এবং পাশাপাশি ভেতরে সাধারণের প্রবেশে কিন্তু বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং কঠোর অবস্থানে রয়েছে তারা। এদিকে ছাত্র দলের এই শান্তিপূর্ণ কর্মসূচি থেকে কিন্তু এরই মধ্যে 3টি দাবি তুলে ধরা হয়েছে, যার মধ্যে প্রথমটি হচ্ছে যেমনটি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসছে, সেখানে পোস্টাল ব্যালটে নির্বাচন কমিশন যেই পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে, এতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে বলে ছাত্রদলের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে। ফলে ছাত্রদল আজকের অবস্থান কর্মসূচির প্রথম দফাটি হচ্ছে কিন্তু এটি পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সেটি যাতে নির্বাচন কমিশন সমাধান করে, এবং দ্বিতীয় যেই দাবিটি তাদের পক্ষ থেকে করা হয়েছে, বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপে দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে নির্বাচন কমিশন হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করেছে। এটি স্বাধীন নির্বাচন কমিশনের পেশাদারিত্বকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে বলে তারা কিন্তু জানিয়েছে। তো তাদের এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত তাদের দাবিগুলো না আদায় হচ্ছে। আমার আরেক সহকর্মী রোজা রয়েছেন নির্বাচন কমিশনের ভেতরে, চলে যাব সেখানকার পরিস্থিতি জানতে। রোজা। ধন্যবাদ জিকো। আমি এখন আছি আগারগাঁও নির্বাচন কমিশনের ভিতরে, এবং ঠিক আপনি যেরকম বলছিলেন যে বাহিরে ছাত্রদল কর্মসূচি করছে, তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে, কিন্তু ভিতরে আজকে দ্বিতীয় পর্বের যে শুনানি সেটি শুরু হয়ে গেছে। প্রথম পর্বের শুনানিতে বলতে চাই যে 35টি শুনানির আপিল এবং গ্রহণের শুনানি সম্পন্ন হয়েছে, এবং এখানে বেশিরভাগই বলবো মঞ্জুর হয়েছে, এবং সংখ্যাটি আমরা আরও বিস্তারিত পরবর্তীতে জানবো। কিন্তু আরেকটি বিষয় জানি যে প্রথম পর্বে হচ্ছে সংখ্যা অনুসারে যে 35টি হওয়ার কথা ছিল সেগুলো হয়েছে, এবং এখন দ্বিতীয় পর্বে যেগুলো পেন্ডিং রয়েছিল, অর্থাৎ অপেক্ষমান যে প্রার্থী তার মনোনয়ন বাতিলের এবং শুনানির বাকি ছিল, সেই বাকি 35টি এখন চলছে, এবং আজ বিকেল 5টা পর্যন্ত যদিও সময় নির্ধারণ করা হয়েছে, তবে সময়ের পরিবর্তনও হতে পারে। এবং আমি বলতে চাই যে গত 8 দিনে এখন পর্যন্ত 2000-এর বেশি প্রার্থীতা 2230 জন প্রার্থী বৈধতা পেয়েছেন, এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। এবং তার পাশাপাশি গতকাল 8ম দিনে 112টি মনোনয়নপত্রের শুনানি হয়েছিল, এবং সেই শুনানিতে শুনানির বৈধতারই সংখ্যা বেশি আমরা দেখেছি। এবং এর পাশাপাশি আরেকটি কথা জানিয়ে রাখতে চাই যে গতকাল নির্বাচন কমিশনে একটি হট্টগোল হয়েছিল, তর্ক বিতর্ক হয়েছিল, সেটা থেকে একটু হাতাহাতির পরিস্থিতিও চলে গিয়েছিল। তবে আজকে নির্বাচন কমিশনের পরিস্থিতি ভিতরে শান্ত থাকলেও বাহিরে আমরা দেখছি ছাত্রদল কর্মসূচি করছে, তা আমরা বিস্তারিত আরও পরবর্তীতে জানাবো আপনাকে। এই ছিল আমার কাছে আগারগাঁও নির্বাচন কমিশন থেকে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রোজা, ধন্যবাদ আপনাকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, টিউলিপ সিদ্দিক সহ 18 জনের বিরুদ্ধে প্লট বরাদ্দের দুর্নীতির মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে। আগামী 2 ফেব্রুয়ারি রায়ের দিন ধার্য করেছেন আদালত। দুপুরে এই মামলার দুদকের পক্ষে অ্যাডভোকেট হাফিজুর রহমান যুক্তিতর্ক তুলে ধরেন। তিনি আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন প্রত্যাশা করেন। শেখ হাসিনা, রাদওয়ান সিদ্দিক ববি, টিউলিপ সিদ্দিক সহ 18 আসামি গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে পলাতক রয়েছেন। এজন্য তাদের পক্ষে যুক্তি উপস্থাপন করা সম্ভব হয়নি। তবে কারাগারে থাকা একমাত্র আসামি খুরশিদ আলমের পক্ষে তার আইনজীবী শাহিনুর ইসলাম যুক্তিতর্ক তুলে ধরেন। মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় 28 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে 9 জনকে হত্যাসহ 3টি অভিযোগ আমলে নিয়েছেন আদালত। আসামিদের মধ্যে রয়েছেন শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ও বিপ্লব কুমার সরকার। রবিবার মামলাটির অভিযোগপত্র জমা দেওয়া হয়। পরে সব আসামির বিরুদ্ধে পরোয়ানা জারি করেন আদালত। এদিকে শেখ হাসিনা ও জিয়াউল আহসান সহ 11 জনের বিরুদ্ধে থাকা গুমের মামলায় 25 মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলেছেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল আজকে সেই ফর্মাল চার্জের অভিযোগের বিবরণগুলো শুনে অন্যান্য ডকুমেন্টস পর্যালোচনা করে 28 জন আসামি, এই 28 জন আসামির মধ্যে ঢাকা মহানগরীর দক্ষিণের সাবেক মেয়র, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপস, যুবলীগের নেতা বা আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক সহ মোট 28 জন আসামির বিরুদ্ধে
অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং আগামী 29শে জানুয়ারি আসামিদেরকে গ্রেপ্তার করে তাদেরকে আদালতে উপস্থিত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাই কমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিস্টার মিচেল লি। সকালে দলটির বসুন্ধরাস্থ কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে নির্বাচন ও বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় চার্জ দ্য অ্যাফেয়ার্স মিস্টার মিচেল লি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় জামায়াতে ইসলামের ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। এছাড়া ভবিষ্যতে উভয় দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদও ব্যক্ত করেন। এদিকে সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করবেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বৈঠকে অংশ নেবেন জামায়াতের আমিরের নেতৃত্বে প্রতিনিধি দল। বৈঠকে থাকবেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান। এ বৈঠকে নির্বাচন ও সমসাময়িক ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ ও জনগণের কল্যাণে নিয়েছিলেন অনুকরণীয় উদ্যোগ। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং কৃষি উৎপাদন বাড়াতে প্রাকৃতিক জলাধার সৃষ্টিতে ১৫০০ খাল খননের উদ্যোগ নেন এই রাষ্ট্রনায়ক। তবে দীর্ঘদিন খনন না করায় অধিকাংশ খাল আজ মৃতপ্রায়। পুনরায় সংস্কারের দাবি সাধারণ মানুষের। আব্দুস সালাম বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বগুড়ার শাহজাহানপুরের বাবুরপুকুর খাল নিজ হাতে মাটি কেটে এর উদ্বোধন করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সারা দেশে এভাবেই ১৫০০-এর বেশি খাল খনন করেছিলেন তিনি। শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা সচল রাখা, একই জমিতে একাধিক ফসল চাষ, পতিত জমিতে চাষাবাদ বাড়াতে শুরু করেছিলেন এই খাল খনন কর্মসূচি। এই কর্মসূচির লক্ষ্য ছিল বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা। এই প্রকল্পে দেশের গ্রামীণ উন্নয়ন ও কৃষি সম্প্রসারণে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল। এতে বাড়ে ফসল ও মাছের উৎপাদন। জিয়া রহমান সাহেব ওখানে এসে খাল খনন উদ্বোধন করে দিয়েছিলেন। প্রত্যেক গ্রামের মানুষদেরকে এটা ভাগ করে দেওয়া ছিল যে কে কোন পর্যন্ত খালটা খনন করবে এবং নির্দিষ্ট এরিয়া করে দেওয়া ছিল। তো স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পুরো একটা কয়েক মাইল ব্যাপ্তি একটা খাল খনন প্রকল্প সম্পন্ন হয়েছে। তবে খনন আর সংস্কারের অভাবে অধিকাংশ খাল আজ মৃতপ্রায়। পুনরায় খালগুলো খননের দাবি কৃষক ও সচেতন মহলের। যেরকম আসছিল এখানে আসে তাই নিজে হাতে কোদাল মারে খাল খনন করছিল। বাধায় খনন করলে তো মনে করেন আমাকে জমি টমি আবাদ করতে বেশ, আর পানি টানি পাইলে বেশ আবাদ করতে খুব সুবিধে। এই কর্মসূচিগুলিকে যদি আমরা আবারও যদি বাস্তবায়ন করতে পারি তাহলে গ্রামের উন্নয়নের একটা মডেল হিসেবে কাজ করবে। বিএনপি ক্ষমতায় গেলে পুনরায় খাল খননের উদ্যোগ নেওয়া হবে বলে জানালেন বিএনপির এই নেতা। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন তার মধ্যে কিন্তু আমাদের খাল খনন কর্মসূচি আছে। এটি বিএনপি যদি ইনশাআল্লাহ রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে তবে পুনরায় খাল খনন কর্মসূচি শুরু করাবে। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদী খনন ও পুনঃখনন কর্মসূচি এখন সময়ের দাবি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার নিউজ 24 সংবাদে। দেশের ইতিহাসের সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন হবে এবার, মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আরও বলেন, গ্রহণযোগ্য নির্বাচনে পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবারই প্রথমবারের মতো নির্বাচনকালীন নিরাপত্তায় পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সকালে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমির প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, এবারের ভোটে ১.৫ লাখ পুলিশ সদস্য কাজ করবে। প্রার্থী বা তাদের এজেন্টদের কাছ থেকে কোনো ধরনের সুবিধা গ্রহণ না করতে পুলিশ সদস্যদের সতর্কও করেন তিনি।
আমি আশা করি আপনারা পেশাদারিত্বের পরিচয় দিয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের কার্যকর ভূমিকা পালন করবেন। রাজধানী জুড়ে গ্যাসের তীব্র সংকট। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও স্বাভাবিক গ্যাসের সরবরাহ না পেয়ে চরম ভোগান্তি পোহাচ্ছে রাজধানীর অনেক এলাকার মানুষ। চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় স্বাভাবিক গ্যাস সরবরাহ পাচ্ছে না আবাসিক গ্রাহকরা। তিতাসের দাবি, শিল্পে গ্যাস সরবরাহ ঠিক রাখতে গিয়ে আবাসিকে এই সংকট তৈরি হয়েছে। সংকট উত্তরণে অপচয় ও চুরি বন্ধের পাশাপাশি এলএনজি আমদানি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। বিনা আক্তার রাজধানীর গোরান এলাকার বাসিন্দা। সকাল থেকেই চেষ্টা চলছে রান্নার, কিন্তু গ্যাস না থাকায় পড়েছেন বিপাকে। অনেকক্ষণ চেষ্টার পর চুলায় কিছু আগুনের দেখা মিললেও সেই তাপে হয় না রান্না। সকালে আসে, কোনোদিন রাত্রে আসে, কোনোদিন সারা রাতেও চলে যায়। আমরা বাচ্চাদের কিভাবে নিয়ে খাওয়াবো? নিজের না বাইরে কিছু টুকিটাকি খাওয়া যায়, ছোট বাচ্চাদের তো আর কিনে কিনে খাওয়ানো যায় না। একই চিত্র তিলপাপাড়া ও রামপুরাতে। সামান্য পানি গরম করতেও সময় লাগে ঘন্টার পর ঘন্টা। তাই বাইরের কেনা খাবারে এখন তাদের ভরসা। অফিস কিংবা বাচ্চাদের স্কুল, কোনো কিছুই হচ্ছে না সময় মতো। ঢাকা মহানগরীর অন্তত 25টি এলাকায় এখন গ্যাসের চিত্র এমন। অনেকক্ষণ চেষ্টা করার পর আগুন পাওয়া যায় না। এই রান্না করতে করতে তো অনেক সময় লেগে যায়। এতটাই সমস্যা যে মানে আমাদের খাওয়া দাওয়া কিনেই খেতে হয় বলতে গেলে। আর গ্যাস আমাদের কম, এর লেগে মনে করেন শুকনা খাবার আনতে হয়। পেট্রো বাংলার হিসেবে দৈনিক 380 কোটি ঘনফুট চাহিদার বিপরীতে এখন মিলছে মাত্র 250 কোটি ঘনফুটের মতো। গত এক বছরে স্থানীয় গ্যাসের সরবরাহ কমেছে 20 কোটি ঘনফুট। জ্বালানি বিশেষজ্ঞদের মতে, একদিকে জরাজীর্ণ পাইপলাইনের কারণে অপচয় হচ্ছে গ্যাস, অন্যদিকে ঠেকানো যাচ্ছে না অবৈধ সংযোগের মাধ্যমে চুরি। সরবরাহ নেটওয়ার্ক পাইপলাইন জরাজীর্ণ হয়ে গেছে, সেই সব পাইপলাইন রিপ্লেস করে না। এগুলো না করে না লাগায় একদিকে গ্যাস অপচয় করছে, একদিকে গ্যাস চুরিকে সুরক্ষা দিচ্ছে মিটার না লাগায়। চুলা প্রতি দাম নিচ্ছেন এরকম 1200 টাকা বা 1000 টাকা বা 1200 টাকা গ্যাসের দাম নিচ্ছে। সেখানে আপনি গ্যাস দিচ্ছেন না, দিলেও স্বল্প দিচ্ছেন, দিলেও চাপ থাকে না, দিলেও যখন দরকার তখন আসে না। এটা একটা ভয়ানক ধরনের অপরাধ। তিতাস অবম্য দাবি করছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শিল্প ও ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ ঠিক রাখতে গিয়ে বঞ্চিত হচ্ছেন আবাসিক গ্রাহকরা। সরকার সিদ্ধান্ত নিয়েছে শিল্প এবং ক্যাপটিভকে প্রায়োরিটি দিতে হবে। সো আমার শিল্প ক্যাপটিভের প্রায়োরিটি চলে আসছে, মানে তাদেরকে ফুল গ্যাস দিতে হবে। আমরা বলছি যে প্রায় 1950 থেকে 2000, হ্যাঁ, সেখান থেকে প্রায় 400 মিলিয়নের মতো ঘাটতি। এই ঘাটতিটার রেস্টটা আসলে তাহলে আবাসিক এবং আদার্স যারা পাচ্ছে তাদেরকে বহন করতে হচ্ছে। স্থানীয় ক্ষেত্রগুলোতে উৎপাদন না বাড়লে আবাসিকে গ্যাস সংকট সমাধানের সুযোগ নেই বলছে তিতাস। তবে গ্যাস না পেয়েও বিল পরিশোধের সমস্যা নিরসনে মিটার ব্যবস্থা সক্রিয় থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। এবার মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। বাংলার ঐতিহ্যবাহী রন্ধন প্রণালী ও শিকড়ের স্বাদের আধুনিক উপস্থাপনার প্রত্যয়ে বসুন্ধরা আবাসিক এলাকার এ ব্লকে চালু হলো হেরিটেজ কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট। রবিবার দুপুরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বসুন্ধরার গ্রুপ ডিরেক্টর আহমেদ ইব্রাহিম সোবহান। বাংলার আবহমান স্বাদ ধরে রাখতে বসুন্ধরা গ্রুপের এই উদ্যোগ সর্বাঙ্গীন সুন্দর হবে বলে আশাবাদ জানান তিনি। অনুষ্ঠানে ছিলেন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার প্রধান পরিচালন কর্মকর্তা এম জসিমউদ্দিন এবং অর্থ ও হিসাব বিভাগের প্রধান SM মনিরুল ইসলাম পলাশ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। রেস্টুরেন্টটি প্রতিদিন সকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত খোলা থাকবে। এটিও বসুন্ধরা গ্রুপে আরো একটি প্রতিষ্ঠান। এখানে মূলত বাংলা খাবার দাবার, অথেন্টিক যে বাংলা রেসিপি, এই রেসিপিতে খাবার দাবার রেডি থাকবে এবং সকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত আজকে থেকেই শুরু হবে। ইনশাআল্লাহ আমাদের যে সুনাম ইতিমধ্যে হয়েছে, সুনামটাকে আরো বেশি এগিয়ে নেওয়ার জন্য আমরা এই উদ্যোগটি নিয়েছি। বিশ্ববিখ্যাত ব্র্যান্ড মিডিয়া এয়ার কন্ডিশনারের মূল পরিবেশক এবং বাংলাদেশে তৈরি এলিট এয়ার কন্ডিশনারের প্রস্তুতকারক এলিট হাইটেক ইন্ডাস্ট্রিজের 9ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীতে বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরে আলম, পরিচালক নাইমা আলম এবং পরিচালক নাভিলা আলম।
এ সভায় শতাধিক ডিলার উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সেরা বিক্রেতার মাঝে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে সভা শেষ হয়। এই ছিল নিউজ 24 সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।